ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? ভালো আছি। ভালো আছো না? Good. আমরা গত ক্লাসে ইন্ডিয়াটা শেষ করতে পারিনি, তাই না? হুম, শেষ করেছিলাম। আমাদের যে নেইবারিং কান্ট্রিজ যেগুলি রয়েছে সেগুলি আমরা গত ক্লাসে শেষ করতে পারিনি। আমি একটু পড়তে বলেছিলাম, তোমরা কি পড়েছো সবাই? পড়েছিলে? পড়া হয়নি না? আচ্ছা, ঠিক আছে। তো পড়া তো হবেই না, লেখাপড়া যত কম করা যায় করোনার মধ্যে ততই ভালো, নাকি? আচ্ছা, হ্যাঁ, দেখো, আমি বারবার একটা কথা বলি যে লেখাপড়াটা কিন্তু তোমাদের নিজেদের একটু চালিয়ে নিয়ে যেতে হবে। তুমি মনে করবে যে করোনার জন্য সব বন্ধ হয়ে গেছে, কিছুই বন্ধ হয়নি, জীবন থেমে থাকেনি। এবং আরেকটা বিষয় তোমাদের জানা রাখতে হবে যে যে কোনো মুহূর্তে যদি স্কুল কলেজ খুলে যায় তোমরা পিছিয়ে যাবে। যারা করোনার কারণে লেখাপড়া বন্ধ করে দিয়েছ, ঘুমিয়ে কাটাচ্ছ সময়, তারা কিন্তু অনেক পেছনে পড়ে যাবে। ঠিক আছে, আমরা একটু রোল কলটা করে নিই আগে। ঠিক আছে, আমরা চলে যাব আজকে গতকালকে যতটুকু পড়া হয়েছে তারপর থেকে পড়বো। হয়তো একটু কম বেশি হতে পারে, আমরা একটু আগে থেকে শুরু করলাম। দেন হু উইল রিড ফার্স্ট? কে প্রথমে পড়বে? সময় নষ্ট করো না প্লিজ। হু উইল রিড ফার্স্ট? ফার্স্ট কে পড়বে? আচ্ছা, আরিফা পড়ো। আরিফা পড়ো। It was the ভিডিওটা অন করে দিও, ভিডিওটা অন করে পড়বে। When you ভিডিও না অন করলে হবে না। না, ভিডিওটা অন করে পড়ো, কারণ এটা দেখতে খারাপ দেখা যায়। তুমি পড়তেছো, অন্ধকার থেকে সাউন্ডটা বেশি আসছে, তাই না? এটা একটু এই অনটা করে দিলে ভালো হবে। It was the 17th century that the Europeans came to India. স্যার আমি কি অর্থই করে দেব নাকি আপনি করে হ্যাঁ, দেবেন? অর্থ অর্থ তুমি পারলে পড়ে দাও, আমরা তো দেখি। আর তোমার ভিডিওটা ভালো আসছে না, একটু কেমন যেন একটা অন্ধকারের একটা গোলা, তাই না? সুন্দর করে তোমরা বসবে, স্কুল ইউনিফর্ম পরে মানুষ দেখবে, এটা আসলে তোমাদের কেন এত ইনডিসিপ্লিন আমি বুঝি না। পড়ো। দিস স্যার এটা উচ্চারণ কি হবে আমি পারতেছি না। ইনসাইডেড, তো ইনসাইডেড। This coincided with the disintentions of the Mughal যখন বড় শব্দ Empire. করে, একটু লক্ষ্য করো, বড় শব্দ পেলে এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করবা। ডি আই এস, দিস, আই এন ইন, দিস ইন, টি এ টি, ডিসইন্টিগ্রেশন। কয়টা ভাগ? 1 2 3 4 5। এটাকে বলে কি হয়? সিলেবল ভেঙে পড়া। এইটুকু তো পারবা তো, তাই না? ডিআইএস, ডিস, This বলতে পারবা। আইএন ইন, এটা তো বলতে পারবা। টিইটি, এটা তো বলতে পারবা। ডিসইন্টিগ্রেশন, ডিসইন্টিগ্রেশন। আমার সাথে বলো, ডিস this ইন in টি the গ্রে gray শন। তাহলে কি হলো? disintegration. এই তো সুন্দর হয়ে গেল। এভাবে ভেঙে ভেঙে আগেরটা দেখো। কো ইন সাইডেড, কো ইনসাইডেড পড়ো। Coincided.
coincided coincided, আমাদের এইভাবে সিলেবল ভেঙে ভেঙে নিজেরাই উচ্চারণ করতে পারবা। এই কারণে তোমরা সবাই যখন বড় শব্দগুলি সামনে আসবে একটু সিলেবল ভেঙে উচ্চারণ করবে। ওকে, গো অন। paving the way for regional states. In the context of supremacy, the English immigrated as the victors. দেখো In এটা আবার পড়ো। 1774, এই শব্দটা কি বললে? আজকে একটু আমি থামাচ্ছি। supremacy, সাপ্রিমেসি কেমন করে হলো? সাপ্রিমেসি হলো এসইউপি সাপো হয়, আবার কি হয় এসইউতে সুও হয়। supremacy হবে সুপ্রিমেসি, এসইউপি সুপ আর ই রে এসু- সুপ্রি এম এ মে সিওয়াইসি সুপ্রিমেসি। সুপ্রিমেসিটা আসছে কোথা থেকে? সুপার থেকে, সুপারিয়রিটি, সুপ্রিমেসি, তাই না? আমি হুম, কে বড়, আমি বড়, তুই বড় না আমি বড়, এই যে সুপ্রিমেসি, এইটাই হলো পাওয়ার প্রদর্শন, শক্তি প্রদর্শন, কন্টেস্ট ফর সুপ্রিমেসি প্রদর্শনের মাধ্য দিয়ে এই যে প্রতিযোগিতা কন্টেস্টটা, এইটাই হলো ঘটনাটা ঘটিয়েছে সুপ্রিমেসি। ওকে, গো অন। in 1774, Warren is কি উচ্চারণ করেছো? জি স্যার, এটা কি উচ্চারণ করেছো? emerged, ইমার্জেন্ট না, emerged, ইমার্জড, emerged, ইমার্গেট না, ইমার্জড, emerged. ইমার্জড। দেখো এইখানে আরটা আমরা উচ্চারণ করব না, ইমার্জড, ইমার্জড, ঠিক আছে? ইমার্জড as the victors, victors, ওকে। বলো। In 1774, ওয়ারেন স্যার এটা কি হয়েছে পরে? ওয়ারেন ওয়ারেন উচ্চারণ করো, এইচ এ এস, হ্যাজ, হ্যাজ তো এটা পারবাই, হ্যাজ টি স্যার আই এটা এই এইচ না, এটা স্যার আই দেখা যাচ্ছে, ডাবল আই। না, মাঝখানে একটা আছে, ও করো। ওয়ারেন হ্যাজ টিংস, টি আই এন জি, টিং এস। ওয়ারেন হ্যাস্টিং, তো তোমরা ইয়েতে পড়েছো, ছোটবেলা পড়ছো, ওয়ারেন হেস্টিংস কে ছিল? ইয়েতে পড়ো নাই? লর্ড ওয়ারেন হেস্টিংস, তাই না? আচ্ছা, তাহলে ওয়ারেন হ্যাস্টিংস was appointed the first Governor General of India by the East India Company. তাহলে এটা তো অনেক সময় এই সাধারণ জ্ঞান এগুলিতে প্রতিযোগিতায় হয়তো বা অ্যাডমিশন টেস্টে এগুলি থাকতে পারে। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর? ওয়ারেন হ্যাস্টিংস, ইয়েস, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস আরো অনেক কাজের জন্য বিখ্যাত। ওয়ারেন হেস্টিংস এর আরো অনেক, উনি অনেক আইন প্রণয়ন করেছেন, অনেক কিছু ওনার অবদান আছে। আসলে ইংলিশরা আমাদের দেশকে, ভারতবর্ষকে শাসন ও শোষণ এবং আরো অনেক কিছু দিয়েছে, শিক্ষা দীক্ষা অনেক কিছু দিয়ে গেছে। তা না হলে আমরা এখনো অনেক বর্বরই থাকতাম, হয়তো অর্থবিত্ত থাকতো, ধন সম্পদ থাকতো, কিন্তু আমরা পিছিয়ে থাকতাম অনেক। 200 বছর শাসন করছে, কিন্তু আমাদের 500 বছর এগিয়ে দিয়েছে। রেল লাইন, টেল লাইন অনেক কিছু স্থাপন করেছে, শিক্ষা দীক্ষা অনেক প্রথা যেগুলি বিলুপ্ত করেছে, যেমন সতীদাহ প্রথা, হিন্দুদের সহমরণ, স্বামী সাথে স্ত্রীও দহন অর্থাৎ পুড়িয়ে মরতে হবে, এটা কি একটা ন্যাক্কারজনক কথা, তাই না? এই বাজে কাজগুলি উনি বন্ধ করেছেন। বিধবা বিয়ের প্রচলন, আগে তো হিন্দুদের বিধবা বিয়ের কোনো প্রচলনই ছিল না। অনেক কিছু এই ইংরেজরা প্রচলন করেছে। স্কুল কলেজ প্রতিষ্ঠা, শিক্ষা দীক্ষা অনেক কিছুর জন্য ইংরেজরা আসলে একদিক দিয়ে খারাপ, একদিক দিয়ে ভালো, তারা শোষণ করেছে, শাসন করেছে, আবার অনেক কিছু দিয়েছেও আমাদের।
আচ্ছা, এর অর্থ কে বলতে পারবে বলো দেখি? ইট ওয়াজ দ্য 17th সেঞ্চুরি। 17th সেঞ্চুরি কি? 17তম শতক, অর্থাৎ 1700তম শতক, 1700 বলছি, 17তম শতক, অর্থাৎ এক শতকে হলো 100, তাই না? তাহলে 17তম শতকে 1700 বছর আর কি, মানে 1700 সাল। এইটা 17th সেঞ্চুরি। আসলে এই 17th সেঞ্চুরি বলতে কিন্তু একটা জিনিস তোমরা জানো, এটা কত সাল থেকে 17th সেঞ্চুরি শুরু হয়েছিল? কেউ বলতে পারবা? পারবা না, না? স্যার আচ্ছা, 17th সেঞ্চুরি এটা কত সেঞ্চুরি বলো দেখি? 21 21st 21st সেঞ্চুরি। এখন দেখো কিন্তু সাল চলতেছে কত? 2021 না? জি স্যার। তাহলে সেঞ্চুরিটা আসলে কিভাবে যুক্ত হয়েছে? সালের সাথে 1 যোগ করে, 20-এর সাথে কত যোগ করলে 21 হয়েছে? 2 না 3 না 1? 1 তাহলে এইটা হয়েছে একবিংশ শতাব্দী। এটা কিন্তু অত্যন্ত একটা মজার বিষয়, যেটা অনেক সময় অ্যাডমিশন টেস্টে চলে আসে। আমি তো তোমাদের পড়ানোর সময় অনেক সময় অ্যাডমিশন টেস্টে কি ধরনের কোশ্চেন থাকে, বিসিএস কি ধরনের কোশ্চেন থাকে, এই জিনিসগুলো তোমাদের বলে দিই, যার জন্য তোমরা যাতে ভবিষ্যতের জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে পারো। তো এই যে আমাদের 17th মানে কি আসলে? এই সালটা শুরু হয়েছিল কত থেকে? 1800 থেকে, 1700 থেকে, 1600 থেকে, না 1900 থেকে? 1700। 1700 থেকে। সুমাইয়া রিদি বলে 1700 থেকে। আর কে সুমাইয়ার সাথে সবাই কি একমত? জি স্যার। সবাই একমত। তাহলে তোমার এই যে অঙ্কটা বুঝাইলাম, কি বুঝলা এতক্ষণ? ওটা কি বুঝলা? সাল আর সেঞ্চুরি কি এক? না স্যার, সালের সাথে কি করতে হয় তাহলে সেঞ্চুরি পাওয়া যায়? 1 যোগ করা যায়। তাহলে সেঞ্চুরির সাথে কি করলে সাল পাওয়া যাবে? 1 বিয়োগ করতে হবে। এই সাধারণ জিনিসটা তোমরা এতক্ষণ বুঝলা না? আমি অঙ্ক করে দেখাইলাম। হ্যাঁ, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, অঙ্ক বুঝো না কেন? অঙ্ক বুঝো? জি স্যার। আচ্ছা, গুড। অঙ্ক বুঝলে ভালো। এখন তাহলে 1700 যে 17তম যে শতকটা, সেঞ্চুরিটা, শতাব্দীটা, এটা কত সাল থেকে শুরু হয়েছিল এবার বলো দেখি? 1600 হ্যাঁ, 1600 1600 সাল থেকে। 1600 সাল। 1600 থেকে এই 17তম শতাব্দী শুরু হয়েছিল। তাহলে বলি ইট ওয়াজ দ্য 17th সেঞ্চুরি, 17তম শতাব্দী, দ্যাট দ্য ইউরোপিয়ানস, যে ইউরোপীয়রা কেম টু ইন্ডিয়া, তারা এই ইন্ডিয়াতে আগমন করে। This coincided with the disintegration of Mughal Empire. এইটার সাথে সাথে সমপাতন শুরু হয়। সমপাতন তো বোঝো তোমরা, সায়েন্সের স্টুডেন্ট, বোঝো না সমপাতন কি? সমপাতন বোঝো সায়েন্সের স্টুডেন্ট? কেমিস্ট্রিতে সমপাতনটা কি বলো? বুঝলে বলো, আমারে বলো সমপাতন কি? পাতন কি? পাতন বোঝো? জি স্যার। কি বলো, পাতনটা কি? স্যার পাতন পদ্ধতির মাধ্যমে ওই যে লবণযুক্ত পানি থেকে বিশুদ্ধ পানিটা বের করে। তোমরা ইয়াতে পড়ো নাই, এই যে জিওমেট্রিতে পাতন করতো না? জিওমেট্রিতে তো না স্যার,
সমপাতন আছে না, একটি ত্রিভুজের উপর আরেকটি ত্রিভুজ স্থাপন করলে সেটাকে কি বলে? সমপাতন না? তুমি যে প্রমাণ করতে যাও, অনেক সময় প্রমাণ কিভাবে করে যে এই ত্রিভুজটা এই ত্রিভুজের সমান, এটা কিভাবে বিভিন্ন ভাবে প্রমাণ করেছো, তার মধ্যে একটা তো সমপাতন পদ্ধতি, এটা করেছো না? এই পদ্ধতি করো নাই? এটা নাই না? না স্যার। আচ্ছা, কেমিস্ট্রিতে সমপাতন করছো, সেটা কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি সায়েন্স কেমিস্ট্রিতে গেলাম না, আমি ল্যাঙ্গুয়েজে থাকলাম। দিস কোইনসাইডেড মানে একসাথেই আসে, ইউরোপিয়ানদের সাথে সাথে এই শুরু হয় কি উইথ দা ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন তো জানো, জানো না? এটা জানো না? তোমাদের কি ক্যালকুলাস আছে? না স্যার। ইন্টিগ্রাল ক্যালকুলাস, স্যার আমাদের নাই, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, তিনটে। এগুলি নাই না? আচ্ছা, তোমাদের শুরু হয় নাই। আচ্ছা, তো এখানে তোমার ইন্টিগ্রেশন হয় হলো যখন একটার সাথে আরেকটা এই সংযুক্ত হয়। আর ডিসইন্টিগ্রেশন মানে কি? ভাঙন, একটাকে আরেকটাকে ভেঙে ফেলা হয়, এটাকে বলা হয় ডিসইন্টিগ্রেশন। অর্থাৎ এই যে ইউরোপীয়দের আগমন হলো, তখন এরা কি ডিসইন্টিগ্রেশন শুরু হলো মোগল এম্পায়ারের। মোগল এম্পায়ার মানে কি? সাম্রাজ্য। মোগল এম্পায়ারদের এই মোগল সাম্রাজ্যের কি ভাঙন শুরু হলো, ডিসইন্টিগ্রেশন শুরু হলো এইটার সাথে সাথে, অর্থাৎ সমপাতন, একসাথে পাতন মানে এটাও, এরাও আসলো, ইউরোপীয়রাও আসলো, মোগল সাম্রাজ্যের ভাঙন শুরু হলো। পেভিং দা ওয়ে, পেভ ওয়ে মানে কি? এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, এটা জেনে রাখো। পেভ দা ওয়ে মানে কি? পথ সুগম করা। মুনা, তোমার এই 24 মিনিট পর ক্লাসে আসার সময় হলো? মুনা, স্যার আমাদের তখন কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না? কারেন্ট জি মোবাইলের নেটও ব্যবহার করতে পারলা না তুমি? স্যার, ওইটা তো সব সময় থাকে না, কারণ আমাদের সব সময় কারেন্ট থাকে, কারেন্ট যায় না আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, পেভিং দ্য ওয়ে, অর্থাৎ পেভ দ্য ওয়ে মানে কি? পথ সুগম করেছে ফর রিজনাল স্টেটস। রিজনাল মানে কি? আঞ্চলিক, স্টেটস মানে এটা তো জানো নাকি? না এটা বলতে পারবা না? স্টেটস মানে কি? স্টেট মানে কি? তোমাদের তো, আমি তোমাদের সাথে কথা বলতে চাই, তোমরা কথা বলো না কেন? রাজ্য, রাজ্য, রাষ্ট্র, রাষ্ট্র। রাষ্ট্র, গত ক্লাসে বলে দিয়েছি। অর্থ না তুমি যদি বোঝো তাহলে তো এই টেক্সট বুঝতে পারবা না। তাহলে এটা পথ সুগম করেছে, পেভ দ্য ওয়ে, খুব ভালো একটা শব্দ, ফ্রেজ। এই ফ্রেজটা মাথার মধ্যে লিখে রাখো, পেভ দ্য ওয়ে লিখে রাখো, খাতাও লিখে রাখো। পেভ দ্য ওয়ে ফর রিজনাল স্টেটস, অর্থাৎ আঞ্চলিক যে রাষ্ট্রগুলোর এই গঠনের একটা সুযোগ করে দেয়। আগে তো বিশাল একটা রাজ্য ছিল, ছোট ছোট স্টেট ছিল না। ইন দ্য কন্টেস্ট ফর সুপ্রিমেসি, ইন দ্য কন্টেস্ট অর্থাৎ এই যে প্রতিযোগিতা, ফর সুপ্রিমেসি অর্থাৎ বরত্ব প্রমাণের, অর্থাৎ কে বড়, আমি বড় না তুই বড়। তোমরা গত কালকে বা পরশুদিন একটা ভিডিও দেখেছো, আমাদের তিনটা বাহিনীর মধ্যে হয়েছে কে বড়, তুই বড় না আমি বড়, তাই না? পুলিশ, ডক্টর, ম্যাজিস্ট্রেট, দেখেছো না? না স্যার। এটা তো ভাইরাল হলো না, রাস্তায় পুলিশ ডক্টরকে ধরেছে আইডি কার্ড দেখার জন্য, সে পুলিশদেরকে তুই তাহারি যেমন যা আছে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করেছে। খুব ন্যাক্কারজনক ভাবে প্রত্যেকটা জায়গায় অশালীন আচরণ করা হয়েছে, এবং সেক্ষেত্রে বারবার ক্ষমতার দম্ভ, প্রতিযোগিতা, এই যে এইটা আমরা দেখেছি ন্যাক্কারজনক ভাবে। এখানেও ওইরকমই সুপ্রিমেসি, কে বড়, তুই বড় না আমি বড়, এই যে সুপ্রিমেসি, সবাই সব সময়, পুলিশ বলতে চায় আমি বড়, ডক্টর বলতে চায় আমি বড়, তুই বড় না, হ্যাঁ এই নে তোর বাপের সাথে কথা বল, একেবারে নোংরা স্ল্যাং, বাজে ভাবে এটা হয়েছে। তোমরা হ্যাঁ, এটা আমি দেখছি। দেখছো তাই না? হ্যাঁ, ওই মহিলাটা বলতেছিল তুই ডক্টর,
একটা তুই মেডিকেলে চান্স পাস না এর জন্য তুই পুলিশ আর আমি পাইছি এর জন্য আমি ডাক্তার। বাবা শুনতেছিল এটা আমি শুনছি। বাজে তার যে ক্যালকুলেশনটা কত নোংরা, কত বাজে, একজন ডক্টর কত অমায়িক হবে, যার জন্য আমাদের এই আমাদের দেশের ডাক্তারদের এই দুরবস্থা, আমাদের দেশের ডক্টরদের এই দুরবস্থা। পুলিশ তো এটা তো স্বাভাবিকভাবেই পুলিশ অনেক মারমুখ হবে, কারণ পুলিশ গভর্নমেন্টের লাঠিয়াল বাহিনী, তাই না? পুলিশের আচরণ খারাপ হবেই, এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু তুমি ডাক্তার, তোমার আচরণ কেন খারাপ হবে, তাই না? আমরা এটা খুব লজ্জা পাইছে, জাতি খুব লজ্জা পাইছে। যার কাছে আমরা সেবা নিতে যাব, সে যদি এরকম অহংকারী হয়, এরকম নোংরা আচরণ করে, এরকম অশালীন বাজে কথা তার মুখ থেকে বেরিয়ে আসে, সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। আমরা এটা ভিতরে যেতে চাই না। এই সুপ্রিমেসি কথাটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা আলোচনা করলাম। সুপ্রিমেসি মানে কে বড়, আমি বড় না তুমি বড়। এইটা এই যে প্রতিযোগিতা কন্টেস্টে দা ইংলিশ, আমরা জানি দা প্লাস জাতি, তাহলে ইংলিশ এর আগে যদি দা বসাই তাহলে জাতি হয়, আর ইংলিশ এর আগে যদি ক্রস থাকে তাহলে সেটা কি হয়, ভাষা হয়। তাহলে দা ইংলিশ ইমাজড, ইমাজড মানে বলো তো, কে বলতে পারবা ইমাজড মানে? তোমরা একটুকু পড়ো নাই, জানি না। একটুকু পড়ো নাই, একটুকু পড়ো নাই। আমি তোমাদেরকে গতকালকে পড়তে বললাম, একটু পড়বা তো। আর পড়লে পরে জানি না এটা তো আসতো না, একটু ওয়ার্ড গুলি জানা দরকার। আজকাল ওয়ার্ড জানা তো কোনো ব্যাপারই না, তোমাদের বই টই আছে, সব জায়গায় এগুলি জানা যায়, তাই না? ইমাজ মানে আবির্ভূত হওয়া, অ্যাজ ভিক্টরস। ভিক্টরস মানে কি, এটা তো জানবা নাকি? এটাও জানবা না? ভিক্টরস মানে কি? স্যার বিজয়। বিজয়। ওকে, তাহলে ইংরেজ জাতিরা বিজয়ী হয়। ইন 1774, 1774 সালে ওয়ারেন হেস্টিংস was appointed, ওয়ারেন হেস্টিংস এর নিয়োগ দেওয়া হয় the first governor general of India by the East India Company। দেখো, ইস্ট ইন্ডিয়া কিন্তু একটা বাণিজ্যিক কোম্পানি, এরা এসে একটা দেশ দখল করে দিল, কি কথা! ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বাণিজ্য প্রতিষ্ঠান, এরা একটা দেশ, পুরো একটা ভারত দেশ, উপমহাদেশের মতো একটা বিশাল অঞ্চল তারা জয় করে নিল। এবং তখন ওয়ারেন হেস্টিংসে প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করা হলো। এবার কে পড়বে? তাদের বড়, সময় নষ্ট করো না। একজনও পড়তে চায় না, সত্যি কথা। এই রিদি পড়ো, রিদি পড়ো, রিদি। তোমাদের প্রস্তুতি নিতে কিন্তু এত সময় লাগে। রিদি কি শুনতে পাচ্ছ? তুমি পড়বা না? স্যার আমি পড়ি। তাহিয়া, গুড, পড়ো। ভিডিও অন করে দাও তাহিয়া। In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament, and India came under the British rule completely. They ruled India for nearly 200 years. This period was marked by India's struggle for independence, though a series of heroic and so এটা কি হবে? ভেঙে পড়ো, ভেঙে পড়ো। আমি কি বলেছি? সিলেবল ভাঙো। পিএটি, প্যাট, পিএটি, প্যাট, আরআইডি, আরআইও, রিও। দুইটা ছিল, দুইটাই পড়ে ফেলবো। রিও, টিআইসি, টিক। আরআইও, রিও। তাহলে প্যাট, টিআইসি, টিক, প্যাট, রিও, টিক। Patriotic movements to restore freedom. India got its independence in 1947.
দেখো এখানে বলা হয়েছে কি, একটু মনোযোগ সহকারে দেখবে যে ইন 1876 সালে কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন, কুইন ভিক্টোরিয়াকে ওয়াজ গিভেন তার মানে তিনি দেন নাই, তাকে দেওয়া হয়েছিল। এখানে টিটেল না টাইটেল, টাইটেল মানে কি খেতাব, কুইন ভিক্টোরিয়াকে খেতাব দেওয়া হয়েছিল। টাইটেল, দ্য টাইটেল এমপ্রেস। এমপ্রেস কি কে বলতে পারবা? স্যার সাম্রাজ্য। সাম্রাজ্য, হ্যাঁ তাকে সাম্রাজ্য টাইটেল দেওয়া হয়েছিল। আচ্ছা বলো টাইগারের স্ত্রীলিঙ্গ কি? স্যার টিগ্রেস। টিগ্রেস না টাইগ্রেস? টাইগ্রেস। টাইগ্রেস। এরকম এম্পেররের স্ত্রী কি? এম্পেরর, এমপ্রেস। তাহলে এম্পেরর মানে কি? সম্রাট। সম্রাট। তাহলে তার স্ত্রী কি সাম্রাজ্য হয়? না। কি হবে? সম্রাটের ওয়াইফ কি সাম্রাজ্য? না স্যার। কি সেটা বলো। ওটা জানি না। হ্যাঁ বলবে না? সম্রাট সম্রাজ্ঞী নাম শুনছো? সম্রাজ্ঞী, জি স্যার। এইটা না পারার কি আছে? সম্রাট সম্রাজ্ঞী, তাহলে তাকে সম্রাজ্ঞী খেতাব দেয়া হয়। তাকে কুইন ভিক্টোরিয়াকে, রানী ভিক্টোরিয়াকে সম্রাজ্ঞী খেতাব দেওয়া হয় অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সম্রাজ্ঞী খেতাব দেওয়া হয় বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা, ব্রিটিশ সংসদ রানী ভিক্টোরিয়াকে ইন্ডিয়ার সম্রাজ্ঞী ঘোষণা দেয়, তাই খেতাব দেয়। এন্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল কমপ্লিটলি, এবং এই ঘোষণার মাধ্যমে ইন্ডিয়া ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে। কমপ্লিটলি, একদম সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসনাধীনে চলে আসে ওই ঘোষণা। রানীকে ইন্ডিয়ার রানী ঘোষণা করা মানেই হলো ইন্ডিয়া কিসের আন্ডারে চলে গেল? ব্রিটিশের আন্ডারে চলে গেল। এরপর বলেছে দে রুলড ইন্ডিয়া, তারা ইন্ডিয়াকে শাসন করে ফর নিয়ারলি 200 ইয়ার্স, প্রায় 200 বছর। 100টাকেও একটু উচ্চারণ করতে হবে সুন্দর রূপে। 200 ইয়ার্স অর্থাৎ 200 বছর তারা ইন্ডিয়াকে শাসন করে। দিস পিরিয়ড, এই সময়টা, ওয়াজ মার্কড, এটা চিহ্নিত করা হয়েছিল বাই ইন্ডিয়াজ স্ট্রাগল, ইন্ডিয়ার সংগ্রাম ফর ইন্ডিপেন্ডেন্স। এই সময়টাকে স্বাধীনতার জন্য ইন্ডিয়ার যে সংগ্রাম, এই সংগ্রাম হিসাবে চিহ্নিত করা হয়েছিল। অর্থাৎ সংগ্রামকালীন সময় ইন্ডিয়ার থ্রু, এটা হচ্ছে কি, থ্রু আ সিরিজ অফ হিরোইক, হিরো থেকে হিরোইক, হিরো মানে কয়টা? হিরো মানে বীর, আর হিরোইক হলো বীরচিত। প্যাট্রিয়টিক, প্যাট্রিয়টিক মানে কি? দেশ প্রেম। প্যাট্রিয়ট হলো দেশ প্রেমিক, আর প্যাট্রিয়টিক দেশ প্রেম সংক্রান্ত। ওকে, দেশ প্রেমিক মুভমেন্টস, আন্দোলন টু রিস্টোর ফ্রিডম, এই ফ্রিডমকে অর্থাৎ স্বাধীনতাকে পুনঃস্থাপন করা, পুনরুদ্ধার করা, এই জন্যই এই সময়টাকে থ্রু এ সিরিজ অফ হিরোইক অ্যান্ড প্যাট্রিয়টিক মুভমেন্টস, বিরচিত এবং দেশপ্রেমিক কিছু আন্দোলন হয়েছিল। তোমরা জানো ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, তাই না? ক্ষুদিরাম বোমা মেরেছিল। ক্ষুদিরামের একটা গানও আছে, একবার বিদায় দেড় মা ঘুরে আসি, তাই না? এরকম আমারও অনেক ইয়ারা আছে যারা জীবন উৎসর্গ করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে। India got its independence in
1947 ইন্ডিয়া তার যে স্বাধীনতা এটা অর্জন পেল 1947 সালে। খুব তাড়াতাড়ি পড়ো, কে পড়বা এবার? সময় নষ্ট করো না, স্যার আমি পড়বো। পড়ো পড়ো পড়ো। The culture of India is one of the oldest and unique in the world. ভিডিও অন করো, India ভিডিও অন করো। খুব তাড়াতাড়ি পড়ো। The culture of India is one of the oldest and unique in the world. In India, there is amazing cultural diversity throughout the country. The south, north, and northeast have their own distinct cultures, and almost every state has carved out its own cultural distinction. There is hardly any culture in the world that is as varied and unique as India. There are 17 major languages and 844 dialects used by the people of India. এখানে বলেছে কালচার, দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, একদম যে অনেক সবচেয়ে পুরনো যে সংস্কৃতিগুলি রয়েছে তাদের মধ্যে একটি, এবং ইউনিক চমৎকার যে সংস্কৃতিগুলি রয়েছে তাদের মধ্যে একটি। ইন ইন্ডিয়া অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি, অত্যন্ত চমকপ্রদ যে সাংস্কৃতিক বৈচিত্র্যতা এটা রয়েছে থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী। দ্য সাউথে আছে, নর্থে আছে, আর নর্থ ইস্ট হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার, তাদের সুনির্দিষ্ট সংস্কৃতি রয়েছে। and almost every state has carved out its own culture distinction, এবং প্রত্যেকটা স্টেট বলতে কি রাষ্ট্রই তাদের নিজস্ব যে কালচার সংস্কৃতি, একটা সুনির্দিষ্ট সংস্কৃতির মধ্যেই তারা গ্রথিত রয়েছে। There is hardly any culture in the world is as varied and unique as India. পৃথিবীতে আর দ্বিতীয় এরকম কালচার আছে কিনা, সংস্কৃতি আছে কিনা ইন্ডিয়ার মতো বৈচিত্র্যময় এবং চমৎকার। There are 17 major languages, 17টা প্রধান ভাষা আছে, and 844 dialects, এবং ডায়ালেক্টস অর্থাৎ উপভাষার মধ্যে রয়েছে 844টার মতো ডায়ালেক্টস রয়েছে, কথ্য ভাষা রয়েছে, ইউজ বাই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার পিপলরা যেটা বলে থাকে। এরপরে আমরা চলে যাব, এরপরে আর কয়টা থাকলো আজকেও কি? হ্যাঁ, একটা আছে, পড়ে যাও ঋতু, পড়ে যাও, খুব তাড়াতাড়ি পড়ো, শেষ করো। India is a tourist delight. The Taj Mahal, Fatehpur Sikri, the Qutub Minar, and the Red Fort are a few of the many wonders which attract people from all over the world. Kashmir has been described as a paradise on earth. The country of mountains, valleys, deserts, rivers, and lakes offer the richness of a mini world within a single country. Sir, এখানে ও ডাবল ও টি ওয়াই কি হবে না? উটি, ওটি নীলগিরিস, ওটি